আসসালামু আলাইকুম। আমরা দেখতে যাচ্ছি গাউসের ডাইভারজেন্স উপপাদ্য এবং এটার প্রুফ। তো প্রথমে বর্ণনা, যে অংশটা বর্ণনার মধ্যে লেখা আছে দেখেন, যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয় এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর ফাংশন হয়। এই তিনটা কথা এখানের মধ্যে লেখা আছে। প্রথমে হতে হবে কি অবিচ্ছিন্ন মানে কি এ ফাংশন যেটা, সেটার মধ্যে কোনো কাটাছেঁড়া থাকা যাবে না। পুরা একটা ফাংশন হইতে হবে যেটার মধ্যে কোনো কাটাছেঁড়া থাকা যাবে না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অন্তরীকরণযোগ্য মানে এটাকে অন্তরীকরণ করা যায় এরকম ফাংশন হতে হবে। আচ্ছা, তারপরে বলছে অবস্থান ভেক্টর ফাংশন, মানে এ যেটা সেটা হবে একটা অবস্থান ভেক্টর এবং ফাংশন হইতে হবে অবস্থান ভেক্টর ফাংশন। তাহলে যে কোনো অবস্থান ভেক্টর আমরা জানি কি অবস্থানের উপর নির্ভর করে। অবস্থান মানে কি এক্স ওয়াই জেড। তাহলে এ যে ফাংশন, এর ভিতরে এক্স থাকবে, ওয়াই থাকবে এবং জেড থাকবে, এবং এ হচ্ছে অবস্থান ভেক্টর একটা ফাংশন, মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন হবে। ওকে, তাহলে যদি হয় তাহলে এটা হচ্ছে প্রুফ করতে হবে আমাদের। এটাই হচ্ছে আমাদের গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। সেটা হচ্ছে দেখেন, এই যে তিনটা ইন্টিগ্রাল আছে, তিনটা ইন্টিগ্রাল দ্বারা কি বোঝাচ্ছে আসলে? তিনটা ইন্টিগ্রাল দ্বারা বোঝায় ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম বা আয়তন সমাকলন। দুইটা ইন্টিগ্রাল যদি থাকে তাহলে বোঝায় সারফেস সমাকলন বা হচ্ছে তল সমাকলন। সিঙ্গেল ইন্টিগ্রাল দ্বারা লাইন সমাকলন বোঝায়। একটা যদি থাকে তাহলে বোঝায় লাইন সমাকলন বা রেখা সমাকলন। যদি দুইটা থাকে তাহলে সেটা দ্বারা বোঝায় তল সমাকলন। তিনটা থাকলে বোঝায় আয়তন সমাকলন। ঠিক আছে, তো আমাদের গাউস ডাইভারজেন্স থিওরাম যেটা, সেটা হচ্ছে আয়তন সমাকলন এবং সারফেস সমাকলন এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ইন্টিগ্রেশন যেগুলো দেখা যায় যে যদি আমরা আয়তন নিয়ে কাজ করতে যাই তাহলে অনেক সময় জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আয়তন থেকে এই যে তলে চলে যাইতে পারি, অথবা কিছু ইন্টিগ্রেশন দেখা যায় তলে করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে, তখন সেটাকে চেঞ্জ করে আমরা আয়তনে নিয়ে গিয়ে সহজে ইন্টিগ্রেশনটা সমাধান করে ফেলতে পারি। এই সুবিধার্থে এই গাউস ডাইভারজেন্স উপপাদ্যটা আসছে। ঠিক আছে, তাহলে এটার প্রুফ দেখি। প্রমাণের মধ্যে প্রথমে লিখছে, ধরি ভি আয়তনের আবদ্ধ তল এস। এই পুরা একটা 3D অবজেক্ট, সেটার আবদ্ধ তল হচ্ছে এস, যাকে স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল সরলরেখার সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করে কেবলমাত্র এই শর্তের জন্য উপপাদ্যটি প্রমাণ করিব। অর্থাৎ এই যে উপপাদ্য, গাউস ডাইভারজেন্সের যে উপপাদ্য আমরা প্রমাণ করতেছি এখন, তার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা কি? সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করবে, দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ মনে করি, এখানের মধ্যে একটা রেখা আছে। তো এই রেখাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। মনে করি যে এরকম একটা সমান্তরাল লাইন টানলাম, কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা, দুইটা। যদি আমরা এরকম একটা সমান্তরাল লাইন টানি, কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা, দুইটা। এরকম সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে, তার চেয়ে বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না, এরকম রেখা আমাদের নিতে হবে। ওকে, তাহলে কেবলমাত্র এই শর্তের জন্য উপপাদ্যটি প্রমাণ করব আমরা। ওকে, পরে ধরি এস এর দুইটি অংশ, একটি নিম্নতল অপরটি ঊর্ধ্বতল। এস হচ্ছে এরকম গোলাকার কোনো একটা, ফুটবলের মতো চিন্তা করতে হবে, ফুটবলের মতো। তাহলে এটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে দুইটা টুকরা পাওয়া যাবে, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। উপরের অংশকে বলতেছে ঊর্ধ্বতল, নিচের অংশকে বলতেছে নিম্নতল। এই যে বলতেছে তল দুটিকে যথাক্রমে S1 এবং S2, নিম্নতল যেটা সেটাকে আমরা বলবো S1 এবং উপরের তল যেটা সেটাকে বলবো আমরা S2। তাহলে এই যে S1 যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন জেড। আমরা জানি যে যে কোনো ফাংশন এক্স ওয়াই জেড আকারে যদি থাকে, এক্স ওয়াই জেড আকারে যদি থাকে, এটা আমরা স্টোকসের থিওরামের মধ্যেও পড়ে আসছি। তো এই জেডটাকে যেমন আমি সহজে একটু বুঝাই দিই, যেমন 3x + 2y + 5z = 9। তো এখান থেকে আমরা 5z = লিখতে পারবো 9 - 3x - 2y। z = লিখতে পারবো 5 দ্বারা ভাগ করে দিতে হবে, 5 9 - 3x - 2y। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ডান পাশে শুধুমাত্র x এবং y আছে, x y ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা বলতে পারবো z যেটা, সেটাকে আমরা x এবং y এর ফাংশন রূপে লিখতে পারি। এই সেম কাহিনী এখানে হচ্ছে, z কে x এবং y এর ফাংশন রূপে লিখছে, S1 যেটা সেটাকে F1 ফাংশন, S2 যেটা সেটাকে F2 ফাংশন রূপে লিখছে। ওকে, আচ্ছা, তারপরে S1 যেটা F1 xy, S2 S1 এর জন্য F1, S2 এর জন্য F2। ওকে, এবং S এর লম্ব বিক্ষেপ xy সমতলে R এলাকা। এই যে S এর লম্ব বিক্ষেপ xy সমতলে, এই যে R এলাকা, পুরা R এলাকা, এই যে xy সমতল R এলাকা। এখন আমরা প্রমাণের মধ্যে যাব। তো প্রমাণে যাওয়ার আগে এ যেটা একটু মনে রাখতে হবে, এ যে ফাংশন আমরা ধরে নিছি, এ যে ভেক্টরটা, সেটার ভিতরে আছে A1
আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, A1ও আছে, A2ও আছে, A3ও আছে। আমরা শুধুমাত্র যে কোনো একটা নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে আমরা কাজ শুরু করব A3 দিয়ে। তো A3-র জন্য রেজাল্ট যেরকম আসে সেটা অনুযায়ী বুঝে আমরা A2-র জন্য অনুরূপভাবে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো, A1-এর জন্য অনুরূপভাবে আরেকটা রেজাল্ট নিয়ে বের করে নিয়ে আসবো। একটার জন্য অঙ্ক করব, বাকি দুইটার জন্য অনুরূপভাবে লিখে দিব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তিনটার জন্য বারবার আমাদের করা লাগবে না। তাহলে আমরা কাজ শুরু করতেছি কোনটা দিয়ে? এই যেটা দিয়ে, A3 দিয়ে। V হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, মানে হচ্ছে আয়তন সমাকলন A3 এর উইথ রেসপেক্ট টু Z, এর সাপেক্ষে A3 এর আয়তন সমাকলন করতেছে। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা ইকুয়াল টু লেখা যাবে আয়তন সমাকলন থাকলো V এর উপরে ডেল A3 ডেল Z, dv যেটা সেটা আসলে কি আর কিছুই না, dx dy dz, এটাই, আর কিছু না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। আচ্ছা, তারপরে এখান থেকে লেখা যায় লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে v ডেল A3 ডিভাইডেড বাই ডেল z dv ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে দেখেন আমরা dx পাচ্ছি, dy পাচ্ছি, dz পাচ্ছি। এখানে আছে প্রথমে dz ডেল z, এই z এর সাথে মেলানোর জন্য এখানকার zটাকে প্রথমে লিখবো, বাকি দুইটাকে একটু পরে লিখতেছি। তাহলে আমরা লিখতে পারবো ডাবল ইন্টিগ্রাল, এই একটু দেখেন এখানে কি করি, এই যে হচ্ছে আমরা ইন্টিগ্রাল দিয়ে দিলাম, টোটাল কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা, ডেল A3 ডেল z, এই z এর সাথে মেলানোর জন্য dz-টাকে এখন এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম, dz-টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে বাকি আছে কে? dy অ্যান্ড dx, তারা হচ্ছে বাইরে, dy dx হচ্ছে বাইরে। আচ্ছা, তো একটা ইন্টিগ্রালকে ভিতরে ঢুকাই দিছি, দেখেন একটা ইন্টিগ্রালকে আমরা ভিতরে ঢুকাই দিছি, এবং এই ইন্টিগ্রেশনের যে লিমিট হবে, লিমিটটা হচ্ছে কিসের লিমিট? z এর লিমিট। একটু আগে মনে আছে S1 এবং S2 এই দুইটাকে আমরা লিখছিলাম z ইকুয়াল টু f1 অফ xy, z ইকুয়াল টু লিখছিলাম f2 অফ xy, এরকম S1 এবং S2 এই দুইটাকে এই আকারে লিখছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের লিমিটটা হবে কিসের? z এর লিমিট। লিমিটটা হচ্ছে কিসের? z এর লিমিট। তো z ইকুয়াল টু f1 একবার, আর একবার z ইকুয়াল টু f2। তাহলে z এর ভ্যালু f1 থেকে শুরু করে f2 পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের লিমিট। f1 xy থেকে শুরু হবে, f2 xy গিয়ে শেষ হবে, এটা হচ্ছে আমাদের z এর লিমিট। এখন একটা ঘটনা দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে, আর বাইরে হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। একই জিনিসের উপরে যখন বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয় তখন ওই জিনিসের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা স্টোকসের মধ্যেও দেখে আসছি আগে। তাহলে এই হচ্ছে আমাদের লিমিট, সরি এই হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশন, যে দুইটা বাইরে ছিল। এখন দেখেন এই ইন্টিগ্রেশনটা কিসের উপরে? এটা dy এবং dx, এই দুইটার জন্য বাইরে, dy এবং dx, এটা হচ্ছে কি? ক্ষেত্রফল, dy ইন্টু dx, এটা করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কত? এই যে নিচে xy এর মধ্যে dx এবং dy, xy এটা কোথায়? এই যে dx dy কোথায়? আর রিজিয়নের মধ্যে। আরেকটা কথা একটু মনে রাখেন, dx dy কানেক্টেড থাকবে সবসময় আর এর সাথে, মানে ইন্টিগ্রেশনে যদি dx dy দেখি তাহলে লিমিট সবসময় আর লিখতে হবে, এখানে আর এর উপরে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? আর যদি ds1 দেখি তাহলে s1 এর উপরে করতে হবে, যদি ds2 দেখি তাহলে s2 এর উপরে ইন্টিগ্রেশন হবে, যদি ds দেখি তাহলে শুধু s এর উপরে ইন্টিগ্রেশন হবে। এটা একটু মনে রাখবো আমরা লিমিট বসানোর ক্ষেত্রে। তাহলে এটা হলো আর, এবং এখানে বলছি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন বিপরীত প্রক্রিয়া, দ্বারা একই জিনিস A3 এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, ফলে A3 কোনো চেঞ্জ হবে না, কারণ কি? বিপরীত প্রক্রিয়া। তাহলে A3 এর মতোই থাকবে। A3-র মধ্যে লিমিট বসবে কি? f2 একবার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাইতে চাই সেক্ষেত্রে A3-র মধ্যে থাকবে x y z, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে উপরে লিখতে হবে f2 x y, নিচে আসবে এটা, বাইরে dy dx তো আছেই, ইকুয়াল টু আমরা পাচ্ছি, আর লিমিট বসাই দিব, f2 আসবে এখানে, f2 এই যে z এর জায়গায়, এগুলো তো z এর ভ্যালু, z ইকুয়াল টু f1 এবং f2 এগুলো কিসের ভ্যালু? z এর ভ্যালু। তাহলে এই যে z এর জায়গায় f2 বসবে, তার মানে আমরা লিখতে পারবো A3 x y f2 অফ x y ও লেখা যায়, কিন্তু ঝামেলা হবে, শর্টকাটে লিখতেছি এই কারণে, কোনো সমস্যা নেই, আমরা যদি লিখি আরেকবার আরেকটা ব্র্যাকেট দিতে হবে এই কারণে।
এটা মাইনাস a3xyf1 আপার লিমিট জেডের জায়গায় মাইনাস লোয়ার লিমিট বসাইলাম। বসানোর পরে বাইরে কি আছে আমাদের? বাইরে আছে dy dx। ঠিক আছে, তাহলে এই জিনিসকে আমরা লিখতে পারবো। এখন দুইটা ইন্টিগ্রেশন আছে, প্লাস মাইনাস থাকলে ইন্টিগ্রেশনকে ভাগ করে দেওয়া যায়, মানে এই ইন্টিগ্রেশন একবার এটার সাথে, এই ইন্টিগ্রেশন একবার এটার সাথে, ডিভাইড করে দিয়ে দিই। আর তাহলে a3xyf2 সাথে আছে dy dx মাইনাস এটার জন্য আরেকবার আর a3xyf1 dy dx। আমরা দুইটা পেয়ে গেলাম, দুইটা ইন্টিগ্রাল। এখন এই দুটাকে আমাদের সমাধান করতে হবে, এই দুইটাকে। তার জন্য আমরা কিছু জিনিস লিখব। আচ্ছা, তাহলে দেখেন এতটুকু হওয়ার পর এখন দেখেন ঊর্ধ্বতল S2 এর জন্য dy dx ইকুয়াল টু cos গামা টু ds2, বা এটা ইকুয়াল টু এটা লেখা যায়। এটা একটা সূত্র আকারে আমাদের মনে রাখতে হবে। এটা একটা সূত্র যেখানে কেটা হচ্ছে z এর দিকে একক ভেক্টর, n যেটা n হচ্ছে ds2, এই যে ds2 তার উপরে অভিলম্ব, অভিলম্ব হচ্ছে n2, n2টা হচ্ছে অভিলম্ব, ds2 হচ্ছে এই যে এতটুকু উপরের তলের উপরের অংশের মধ্যে ক্ষুদ্র যেই ক্ষেত্রফল ds2 সেটা। এটা একটা সূত্র আকারে আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন উপরিতল বলবো বা ঊর্ধ্বতল বলবো, ঊর্ধ্বতলের বেলায় dy বাই dx পজিটিভ হয়, ঊর্ধ্বতলের বেলায় dy বাই dx পজিটিভ হয়, নিম্নতলের বেলায় dy বাই dx নেগেটিভ হয়। এটা একটু মনে রাখবেন। ঊর্ধ্বতলের বেলায় dy বাই dx পজিটিভ, নিম্নতলের বেলায় dy বাই dx নেগেটিভ। ঊর্ধ্বতল হচ্ছে S2 এর জন্য dy বাই dx পজিটিভ, S1 এর জন্য dy বাই dx নেগেটিভ। এটা আমাদের সূত্র আকারে একটু মনে রাখতে হবে যে dy বাই dx এখানে k ডট n ds2 এখানে পজিটিভ চিহ্ন আছে, আর নিম্নতলের জন্য dy বাই dx ইকুয়াল টু নেগেটিভ, এই যে নেগেটিভ k ডট n ds1। তাহলে এই যে এটা আর এটা সেম, ds2 এখানে শুধু ds1, এটা পজিটিভ আর এটা কি নেগেটিভ। কারণ কি? এটা ছিল ঊর্ধ্বতলের জন্য আর এটা হচ্ছে নিম্নতলের জন্য। আর আরেকটা কথা একটু মনে রাখতে হবে, ঊর্ধ্বতল যেটা সেটা হচ্ছে সূক্ষ্মকোণ গামা2 তৈরি করে, সূক্ষ্মকোণ, আর নিম্নতল যেটা সেটা হচ্ছে স্থূলকোণ গামা1 তৈরি করে। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির থেকে ছোট, আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে ঊর্ধ্বতল সূক্ষ্মকোণ তৈরি করে, নিম্নতল স্থূলকোণ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই জিনিস এবং এই যে 2 এবং 3 নাম্বার যে ইকুয়েশন 2 এবং 3 এই দুইটা আমাদের লাগবে। এই যে দেখেন এখানে dy বাই dx আছে, dy dx আছে, এই যে dy dx এর মানটা এখানে বসাই দিব, এখানে dy dx আছে, dy dx এর মানটা এখানে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই তাহলে কি পাচ্ছি? মানগুলো বসাই দিলে আমরা পাবো, দেখেন এগুলো মুছে দিচ্ছি, ইকুয়েশন 2 এবং 3 থেকে মানগুলো নিয়ে এখানে বসাবো এই দুটো। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি ইকুয়েশন 2 এবং 3 থেকে মানগুলো নিয়ে বসাবো। তাহলে এই যে dy dx এর মান হচ্ছে k ডট n ds2, এই যে এখানে মান বসবে k ডট n ds2, এটা হচ্ছে dy dx এর মান k ডট n ds2। তাহলে মানটা বসাই দিই আমরা। মান যদি বসাই দেই তাহলে দেখেন xyf2 k ডট n সাথে চলে আসছে ds2। এখন এই যে একটু আগে লিখে দিছি, দেখেন ds2-র ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয় কিসের উপরে? s2-র উপরে। তাহলে এই যে ইন্টিগ্রেশন এতক্ষণ r এর উপরে হইতেছিল সেটা চেঞ্জ হয়ে এখন চলে আসছে কিসের উপরে? s2 এর উপরে। ঠিক আছে, তারপরে এই চিত্রটা এখন আমরা মুছে দিই। এটা ছিল 4 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন। এখানের মধ্যে দেখেন আবার a3xyf1 dy dx এর মান কত? মাইনাস k n ds1। তাহলে দেখেন এখানে আগে থেকে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস। এখানে কি চলে আসে? k ডট n ds1, k ডট n ds1। ds1 এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন কিসের উপরে হয়? s1 এর উপরে হয়। তাহলে এটা চলে আসলো s1 এর উপরে। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এতটুকু যদি হয় তারপরে দেখেন এদেরকে এই যে k ডট n কমন নিয়ে নিতে পারি। k ডট n এবং k ডট n কমন, এই দুইটা যোগ করে আমরা একসাথে লিখতে পারি
এই দুটো যদি যোগ হয় S1 আর S2 যোগ করলে পুরো সারফেস S পাওয়া যাবে A3 DS2 আর DS1 দেখেন DS2 এবং DS1 এই দুটাকে যদি এক করে ফেলি আমরা তাহলে পেয়ে যাব DS টোটাল DS এবং K.N একটা করে আছে K.N DS এখানে পাশে দিয়ে সাইড নোট দিব আমরা যেহেতু DS1 প্লাস DS2 ইকুয়াল টু DS মানে দুটো যোগ করতেছি আর কি N1 প্লাস N2 এগুলো ইউনিট ভেক্টর একক ভেক্টর ইকুয়াল টু N তাহলে এই যে এখানের মধ্যে ছিল N2 এখানের মধ্যে ছিল N1 K.N2 K.N1 এগুলো মিলে হয়ে গেছে এখন K.N চলে আসছে A3 DS2 আর DS1 দুইটা মিলে হয়ে গেছে DS তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই সমীকরণ এবং এটা হচ্ছে কিসের উপরে S এর উপরে তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেছি V del A3 del Z dV এটা ইকুয়াল টু A3 এর জন্য এটা তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে এই নিচের লাইনটাকে উপরে লিখতেছি dV ইকুয়াল টু অনুরূপভাবে যদি আমরা A1 এর জন্য লিখতাম তাহলে আসতো x dV ইকুয়াল টু সারফেস A3 এর জায়গায় আসতো A1 k এর জায়গায় এই যে 3 নম্বরের জন্য k A1 এর সাথে সংশ্লিষ্ট হইল I ক্যাপ ওই যে x যেটা A2 এর জন্য আসতো j ক্যাপ A3 এর জন্য k ক্যাপ তো A3 এর জন্য আসছে k ক্যাপ তাহলে A1 এর জন্য কোনটা আসে I ক্যাপ I ডট n ds যদি আমরা A2 এর জন্য লিখতাম A2 এর জন্য y dv ইকুয়াল টু s A2 I2 এর জন্য আসে j তাহলে j ডট n ds হয়ে গেল এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন 5 নাম্বার ইকুয়েশন 6 নাম্বার ইকুয়েশন তাহলে এই তিনটা ইকুয়েশন যদি আমরা এখন যোগ করে দেই তাহলে আমরা আমাদের প্রমাণ পেয়ে যাব তো আমরা যোগ করে দিব 4 5 6 যোগ করে দিলে আমরা পাবো লেফট হ্যান্ড সাইডে পাবো এই যে সবটার মধ্যে এই যে ভলিউম ইন্টিগ্রাল বা তো আয়তন সমাকলন আছে আয়তন সমাকলনকে আমরা বাইরে নিয়ে যদি যাই তাহলে একসাথে লিখতেছি তিনটার আয়তন সমাকলনকে একসাথে লিখতেছি ভিতরে থাকবে ডেল A3 বাই ডেল z প্লাস ডেল সিরিয়ালি যদি লিখি আমরা তাহলে লিখব A1 বাই x A2 বাই y A3 বাই z এবং সবার সাথে dv আছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যদি সবাইকে একসাথে লিখতে চাই তাহলে s A1 A2 A3 এবং সবার সাথে j ডট n I ডট n k ডট n এদেরকে যদি যে I হচ্ছে A1 এর সাথে j এর সাথে হচ্ছে A2 k এর সাথে হচ্ছে A3 A1 A2 A3 কে যোগ করলে আমরা কি পেয়ে যাব A1 A2 A3 কে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি যে A1I ds তাহলে লিখতেছি আমি একসাথে A1I প্লাস A2j প্লাস A3k এবং সবার সাথে যে A1 হয়ে গেল A1I সবার সাথে nds আছে এই যে nds লিখতেছি বাইরে nds ঠিক আছে সবার সাথে nds আছে এই কারণে nটাকে বাইরে নিয়ে গেলাম এটা হচ্ছে ডট nds তাহলে A1I A2j A3k এবং বাইরে সবার সাথে আছে nds এই জিনিসটাকে যে A1 A2 A3 এবং I j k এদেরকে একসাথে কি লেখা যায় এদেরকে লেখা যাবে a ডট ds এই লাইন থেকে এই লাইন লেখা যায় ds এর উপরে আগে ভেক্টর ছিল না nটাকে সরাই ফেলতে হলে ds এর উপরে ভেক্টর দিয়ে দিতে হয় এবং বাম পাশে এইটাই তাহলে এটাই হচ্ছে আমাদের গাউসের ডাইভারজেন্স উপপাদ্য এবং প্রমাণিত ঠিক আছে তাহলে আমরা এই যে বুঝে গেলাম কিভাবে গাউসের ডাইভারজেন্স থিওরেম প্রমাণ করতে হয় ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ